ইতিহাসের পাতা জুড়ে কোনো এক সময় আজকের এই বাংলার শাসনতন্ত্রের ভার যে ছিল ব্রিটিশ শাসকদের হাতে, এমনটাই জানা যায়। এখনও বাংলার আনাচে কানাচে সেই প্রাচ্যের শাসক গোষ্ঠীর হাতে নির্মিত বহু প্রাচীন স্থাপত্যের নিদর্শন খুঁজে পাওয়াও এখন তেমন মুশকিলের কিছুই নয়। সাধারণ নিরীহ জনগণের উপর ব্রিটিশ শাসকদের খবরদারি আর অমানসিক নির্যাতনেরও অনেক গল্প এখনও আমাদের এই মানব সভ্যতার অন্তরালে লুকায়িত রয়েছে। প্রায় 450 বছর বা তারও অধিক সময় পূর্বে ব্রিটিশদের নির্মিত আস্তাবল বা বাসস্থানগুলো এখনও ধুলোর সাথে মিশে গিয়ে নির্যাতনকারীর সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সুদৃঢ় প্রমাণ উপস্থাপন করে। প্রায় 450 বছর বা তারও অধিক সময় পূর্বে ব্রিটিশদের নির্মিত আস্তাবল বা বাসস্থানগুলো এখন ধুলোর সাথে মিশে গিয়ে নির্যাতনকারীর সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সুদৃঢ় প্রমাণ উপস্থাপন করে। তেমনই একটি আস্তাবলের নাম সাহেবগঞ্জ নীলকুঠি। এই নীলকুঠি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলাধীন ফরিদগঞ্জ এবং লক্ষ্মীপুরের মধ্যবর্তী গিদ্দকালন্দিয়া নামক জায়গার আনুমানিক 2 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। জানা যায় 1540 খ্রিস্টাব্দে অ্যান্টনিও ডি সিলভা ম্যানজিস নামক এক পর্তুগিজ সেনাপতি এখানে এই দুর্গ বা কুঠিবাড়িটি নির্মাণ করেন। প্রায় 200 একর জায়গা পরিবেষ্টিত সুবিশাল ভবনের প্রাচীর ছিল আনুমানিক 15 ফুট উঁচু এবং 2.5 ফুট প্রশস্ত। নীল চাষ করতো এবং মুসলমান উপর আছে, এরা খ্রিস্টান ছিল। এরা এইদিকে চতুর্দিকে সব ডাকাতি নদী ছিল, এখানে টাউনের মতন তারা ছিল। আর সমস্ত আমাদের এই দক্ষিণে সব সাগর ছিল, পশ্চিমে সাগর ছিল, খুবই কিছু আস্থানা ছিল। তারপরে আস্তে আস্তে সর পড়ার পরে মানুষগণ আবার আইছে আর কি এলাকায়। কিন্তু এটা আসলে কিন্তু এটা ডাকাতি নদী ছিল, এটা টাউন ছিল খ্রিস্টানগণ। দর্শক, প্রায় 400 বছরের ইতিহাস রক্ষাকারী বা ঐতিহ্য বহনকারী চাঁদপুর জেলার এই ফরিদগঞ্জ উপজেলাধীন এই কুঠিবাড়ি, এই কুঠিবাড়িটিকে মূলত নীলকুঠি বলা হয়ে থাকে। এবং এই নীলকুঠি বলার পিছনে যে উদ্দেশ্য সেটি হচ্ছে এখানকার যারা জমিদার ছিলেন তারা ছিলেন মূলত খ্রিস্ট ধর্মাবলম্বী এবং জানা যায় তারা লন্ডন থেকে এখানে আগমন করেছিলেন এবং এতদ অঞ্চলে তারা নীলের চাষ করতেন। সেই নীলের চাষ হয়ে বা নীলের নাম অনুযায়ী এই জায়গাটিকে নীলকুঠি বলে বলা হতো এবং এই কুঠি থেকেই এই নীল চাষিরা তারা তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন। আমরা যাব এই নীলকুঠির যাদের এখনও কিছু বংশ পরম্পরা অনুযায়ী বা তাদের যেই বংশোদ্ভূত যারা রয়েছেন আমরা তাদের সাথেও কথা বলার চেষ্টা করব। আজকে এই কুঠিটি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে, এমনকি এই কুঠির প্রতিটি ধূলিকণাও এখন মাটির সাথে মিশে যাচ্ছে। ডি সিলভা নামক বংশোদ্ভূত এই ইংরেজরা তখন এতদ অঞ্চলে নীল চাষের সাথে সম্পৃক্ত ছিলেন বলে শোনা যায়। তাদের ব্যবসায়িক লেনদেন আর আগত ব্যবসায়ীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে এখানে নির্মাণ করেন বিশেষ কুঠি বা দুর্গ, যা কিনা নীলকুঠি নামে বেশ সমাদৃত। দর্শক, এটা হচ্ছে
এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, আমি যে জায়গাটি দিয়ে উঠছি এটাকে মূলত ওয়াচ টাওয়ার বলা হতো। যে এই ওয়াচ টাওয়ারে উপর থেকে তারা সাহেবদের যাদের লোকজন যারা ছিল এই এলাকাটাকে তারা দেখতেন এখান থেকে। এই জায়গাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং এই যে জায়গাটি ঘূর্ণায়মান, অর্থাৎ ঘুরে ঘুরে এটাকে উঠতে হতো। এবং এখানে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি যে এই যে জায়গাগুলি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অলরেডি নষ্ট হয়ে গেছে, ইটগুলি অনেক নষ্ট হয়ে গেছে যেটা দেখা যায়। তবে এখানে অনেকে দেখতে আসেন এবং এটার উপরে যে উঠে সেটা বোঝা যাচ্ছে। শেষ কিন্তু এই হচ্ছে শেষ মাথাটা। এই হচ্ছে কুঠিটির সর্বোচ্চ বা সর্বশেষ যে জায়গাটি সেটি হচ্ছে এটি। এখান থেকে তারা চতুর্পাশ থেকে এখান থেকে তারা এই এলাকাটিকে দেখতেন, এমনটাই জেনেছি বা এমনটি বলা হচ্ছে। কেয়ারফুল, হ্যাঁ। হ্যাঁ, আগে ছিল, এখন এটা নাই। এই যে ওয়াচ টাওয়ারের এই যে ছিদ্রগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ছিদ্রগুলো দেখা যাচ্ছে, মূলত এখান থেকে যারা এই রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল তারা এখান থেকে তাদের অস্ত্র বা তাদের হাতে যে অস্ত্র থাকতো এই ছিদ্রগুলি দিয়ে তারা এগুলো তাক করে এরা রেডি থাকতেন সবসময়, যদি কোনো শত্রুর আক্রমণের শিকার হন বা যাতে করে শত্রুর আক্রমণ থেকে তাদের নিজেদেরকে রক্ষা করা যায়। এই জন্য এই কুড়িটাতে এখানে তারা অবস্থান নিত এবং অবস্থান নিয়ে এখান থেকে তারা এই ছিদ্রগুলি দিয়ে অস্ত্র তাক করে রাখতো। চলুন আরো দেখানোর চেষ্টা করছি। এখানে নামাটা আসলে খুবই ক্রিটিক্যাল। আচ্ছা দেখি, কিন্তু বি কেয়ারফুল, হ্যাঁ। প্রচুর পিচ্ছিল জায়গাটা, নামার সময় তো অনেক ডেঞ্জারাস অবস্থা। আসলে যে এর যে নির্মাণ শৈলী বা এর যে স্থাপত্য শৈলী, এর যে কারুকার্য, যে এই টাওয়ারটি তৈরি করা, আসলে বর্তমানে এগুলো চিন্তা করাটা অনেকটা টাফ ব্যাপার আমি মনে করি। এবং এই যে ইটের গাঁথনিগুলি, এই গাঁথনিগুলি কিন্তু বোঝা যাচ্ছে যে সর্বোচ্চ হয়তো বা 2.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এরকম সাইজেরও হয়ে থাকবে। অদ্ভুত বিষয়, এই টাওয়ারটি এখনো এখানকার সাক্ষী হয়ে আছে, দর্শনীয় স্থান হিসাবে এটি এখনো সাক্ষী হয়ে আছে। সত্যি অদ্ভুত। সবচেয়ে বড় হচ্ছে যে ঘূর্ণায়মান দিয়ে ঘুরে 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 এটাতে উঠা। তবে জায়গাগুলি এখন নষ্ট হয়ে গেছে, পিচ্ছিল হয়ে গেছে। এবং দেখেন যে এখানে যে এর যে ধ্বংসাবশেষগুলি এখন এই যে ছড়িয়ে ছিটিয়ে আছে, ধীরে ধীরে এগুলি আসলে বিলুপ্ত হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, এটাই বোঝা যাচ্ছে। ডিসিলভিয়ার আনুগত্য নিরীহ নীল চাষিরা তখন অ্যান্টিনিওকে সাহেব বলে ডাকতেন, যার ধারাবাহিকতায় এখনও এই জায়গাটি
সাহেবগঞ্জ নামে বেশ সমাদৃত। বিশাল এই এলাকাটি এখনও সাহেবগঞ্জ নামে খ্যাতি বিস্তৃত। এখানে এখনও সে সাহেবের নামের উপর রয়েছে সাহেবগঞ্জ বাজার, রয়েছে কুঠি বাজার সহ ইত্যাদি। অ্যান্টনিওর এই বিশাল কুঠিবাড়ি নিয়ন্ত্রণে মোতায়েন ছিল বিশাল সৈন্যবহর। প্রায় 50 ফুট উঁচু 2.5 ইঞ্চি সাইজের পোড়া মাটির ইট দিয়ে তৈরি ওয়াচ টাওয়ার এই দুর্গের আরেকটি অন্যতম আকর্ষণ। এই টাওয়ারের ভিতর থেকে শত্রুপক্ষের উপর নজরদারি করা হতো বলে শোনা যায়। আরো সামনে যাবে, ও আরো সামনে ওই যে দেখা যায় যে সামনে একটা হলুদের ইয়ার মতো, ওকে, ওটা ওখান দিয়ে থেকে দক্ষিণে হাতের বামে, হাতের বামে দিতে না? ওটাই সামনে। ডিসিলভা বংশোদ্ভূতরা এখনও এই জায়গাটিতে বসবাস করছেন। জন ডিসিলভা এবং বার্নার্ড ডিসিলভা নামক 70 দুই চাচাতো জ্যাঠাতো ভাই বর্তমানে এখানে পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন। প্রায় 60 শতক জায়গার উপর রয়েছে তাদের বিশাল উপাসনালয় কেন্দ্র বা গির্জা। জন ডিসিলভা ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও বিভিন্ন কৌশল অবলম্বন করার পর জানালেন এই কুঠি সম্পর্কিত এসব তথ্যগুলো। অন্য জায়গায় আপনি যাইলে তখন এই জিনিসটা আপনি বুঝতে পারবেন। একটা জিনিস আছে, আমার কথা শুনতে নেন। ওরা কি করে, যেমন এসিল্যান্ড, এটা এখানে শুনেন, এখানে ব্যাপার হচ্ছে কি, এই যে নীলকুঠি, এই কুঠির স্থাপনাটা কয়টা কুঠি আছে সাহেবগঞ্জের ভিতরে, কয়টা কুঠি আছে? কেননা সাহেবগঞ্জ মৌজাটা হয়েছে মনে হয় লক্ষ্মীপুর এবং চাঁদপুর কুমিল্লা ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে বড় গ্রাম। আচ্ছা, সবচেয়ে বড় গ্রাম মনে হয়, ইয়াতে বেশি জায়গা, বেশি জায়গা নিয়ে এই গ্রামটা বেশি। তো এটারে যখন আপনি এখানে ওই ইয়ার মধ্যে যাইবেন, তখন এটার মধ্যে কয়টা আছে, খাস জায়গা আছে, খাস জায়গা আছে। ওইগুলি হয়েছে অ্যাকচুয়ালি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং পর্তুগিজ, এটাই হোক এদের আন্ডারের জায়গা। এবং এগুলি আস্তে আস্তে আজকে আমার বাড়ির কাছে, যেমন আমার যে সরকারি রাস্তাটার পাশে আমার জায়গা, রাস্তার কিনারে আমি একটা গাছ লাগাই আমি ভোগ করতে পারি, এটা আমাদের হিসাব। এখন ওনারাও এরকম, ওনাদের বাড়ির কাছে, ঘরের কাছে আস্তে আস্তে আইসা উঠছে, জায়গা জমিন নাই, এমনি সামনে বড় আলারে ধরে আইয়া উঠছে। রাজনৈতিক ব্যাপারে 5 বছরে আমি ক্ষমতায় আছি, 5 বছর পরে তার আমি ক্ষমতায় নাই। হ্যাঁ, 5 বছর পরে আইন আর এক রকম হবে। তো এইরকম ভাবে এগুলির এইভাবে এটার পরিস্থিতি হয়ে রয়েছে আর কি। এখন কিন্তু গভর্নমেন্ট কিন্তু এগুলি এখন একটু বিশেষ করে এগুলি দেখাশোনার মধ্যে খুব তীক্ষ্ণ নজর দিতেছে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসের 25 তারিখে তাদের বড়দিনের উৎসবকে কেন্দ্র করে তাদের আত্মীয় স্বজনরা এখানে বেড়াতে আসেন। সেই সময় প্রায় 150 লোকের সমাগম এখানে হয়ে থাকে বলে জানালেন চিলিসার রাস্তা নামে একটি রাস্তাও এখানে রয়েছে। মূলত মিস্টার চিলি নামক আরেক সেনাপতির নামের উপর এই রাস্তাটির নামকরণ করা হয়েছে। মিস্টার জন ডিসিলভা আমাদেরকে জানালেন ক্যামেরার সামনে উলটপালট কথা বলা যাবে না, এতে করে তারা ক্ষতির সম্মুখীন হতে পারেন। তিনি আরও জানালেন তারা চাইলে যে কোনো মুহূর্তে ইংল্যান্ডে যেতে পারবেন, এক্ষেত্রে ইমিগ্রেশনে কোনো ব্যাগ পোহাতে হবে না। আমি গ্রামকে যেরকম ভালোবাসি, আমি গ্রাম থেকে বড় হয়েছি,
এখন তো কিছু নয়, আগে তো আরো আরো অনেক কিছু সুবিধা ছিল দেশের মধ্যে, কোনো কিছু কিনতে হইতো না, হোক কিছু পয়সার দিক দিয়ে কম হইতো। হ্যাঁ, আমি তো মানে সাধারণত এখন এখানে মোট কথা হচ্ছে যে আপনি মাটির সাথে মিশে গেছেন, মাটির সাথে এখানে মিশে আপনার- গেছি। আমার পূর্বপুরুষের কবরস্থান এখানে আছে। এখন এটা অনেক সময় আমি কবরে গিয়ে হয়তো বাতি দিই, একটু 2টা পয়সা খরচ করি, একটু প্রার্থনা করাই বা এমনি সেমনি একটা কিছু ইয়া করি, খোদার নামে কিছু দান করি, মুর্দাগো নামে। সে জায়গা রাখি গেছে, গাছ রাখি গেছে, যেমন এই নারকেল গাছটা, এটা আমার দাদার হাতে লাগানো। হ্যাঁ, তো এখন নারকেল পারলে একটা নারকেল তো সে তার তার ইয়াতে যাবে, তার ফান্ডে যাবে।